ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মিস? হ্যাঁ, ভালো আছি। তোমরা ভালো আছো? জি মিস। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা চ্যাট বক্সের মধ্যে তোমাদের রোল নাম্বার নামটা একটু দিবা। নাম ডাকা অনেক সময় সম্ভব হয় না। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু পরে দাও। আর তোমরা এখন নক করা চ্যাট বক্সে কাজটা একটু পরে করো। হ্যাঁ, আমার এখানে অনেক আসছে, একটু নিয়ে নেই আগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা সবাই দেখেছো তো না? আমাদের জানো তো সামনে 5 তারিখ থেকে সম্ভবত আমাদের পরীক্ষা আরম্ভ হচ্ছে, ক্লাস টেস্ট, জানো? জি মিস। জি ম্যাম। আচ্ছা, মিস তাহলে আমরা কতটুকু পড়বো ফার্স্ট হ্যাঁ পেপারের জন্য? হ্যাঁ, সব বলে দিব, আজকে বলে দিব, কেমন? আমরা বলে ওকে দিব একটু মিস। পরে, আরো কয়েকজন আসুক, একবারে বলি, কেমন? আচ্ছা, আমরা একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম, হ্যাঁ, প্রথম চ্যাপ্টারটা পড়ছিলাম না, এই যে অধ্যায় 1, কোষ ও এর গঠন। আজকে এর লেকচার হচ্ছে 7। তা আমরা আজকে পর্যন্ত যতটুকু পড়তে পারবো আর কি, অতটুকু অংশই আমরা আপাতত পরীক্ষার জন্য রাখবো। এতটুকু অংশ থেকেই অবজেক্টিভ গুলো তোমরা দেখবা, নৈর্ব্যক্তিক অংশটুকু তোমরা দেখবা। আর এর মধ্যে যদি ক্লাসের পারমিশন থাকে, অর্থাৎ পরীক্ষা চলাকালীন যদি ক্লাস হয়, তাহলে পরীক্ষার আগ পর্যন্ত যতটুকু পড়ানো হবে, হয়তো 1টা 2টা ক্লাস পাবো, ততটুকু হয়তো অ্যাড করা হবে। সেটা এতটুকুই আগে পড়ো, আজকে পর্যন্ত, আজকে যতটুকু পড়ানো হবে অতটুকুই তোমরা আগে পড়বা, কেমন? তো আমরা মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আরো কয়েকজনকে একটু নিয়ে নেই। আচ্ছা, তো আমরা একটু প্রথমেই আমাদের বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রে যে অংশগুলো যেভাবে যখন পড়তে হবে, কোন শ্রেণী পরীক্ষার জন্য কতটুকু পড়বো, এটা তোমাদের সামনে আগে উপস্থাপন করেছি, আজকে আবার দেখবো, কেমন? যেহেতু সামনে আমাদের পরীক্ষা, অনেকেই হয়তো গুড সঠিক, আফটারনুন মিস। হ্যাঁ, গুড আফটারনুন। আচ্ছা দেখো, আমরা
শ্রেণী পরীক্ষা 1, দেখো শ্রেণী পরীক্ষা 1 এর জন্য কতটুকু পড়বো। এটা একটা ডেট দেওয়া ছিল, কিন্তু এটা মিলবে না এবার। তো সময় তোমরা জানো, নাম্বার হচ্ছে 20 এবং 40 মিনিট সময়, এবং সৃজনশীল প্রশ্ন 10 এবং বহু নির্বাচনী 10 থাকতো আগে। এবার এটা আমরা বহু নির্বাচনীর মধ্যেই রাখবো, অর্থাৎ বহু নির্বাচনীতে আমাদের 20 নাম্বার থাকবে এবার। ঠিক আছে, বহু নির্বাচনী প্রশ্নই পুরাটা হবে, 20 নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এবং আমাদের যে অধ্যায়গুলো ছিল, প্রথম পত্রের জন্য আমরা প্রথম অধ্যায় কোষ সংজ্ঞানু পর্যন্ত পড়ার কথা ছিল, হ্যাঁ, আর পঞ্চম অধ্যায় শৈবাল ও ছত্রাক এই পর্যন্ত আমাদের এই শ্রেণী পরীক্ষার জন্য আমরা পড়বো। কিন্তু যেহেতু আমরা ক্লাস খুবই কম পেয়েছি, এই অংশটুকু আমরা পরে পড়বো, শৈবাল ছত্রাক এবং কোষ ও এর গঠন, অর্থাৎ প্রথম অধ্যায়ের যে বাকি অংশটুকু সেটাও আমরা পরবর্তীতে পড়তে থাকবো। কিন্তু যতটুকু অংশ আমরা পড়লাম ওটাই আমাদের প্রথম পত্রের জন্য, আমরা অতটুকুই পড়বো আপাতত। আর ওই যে বললাম, 2-1টা ক্লাস যদি আমরা এর আগে পাই, পরীক্ষার মধ্যে যদি ক্লাস চলে, সেই পারমিশনটা যদি আমরা পাই, তাহলে হয়তো কিছুটা পড়বো, সেই অংশটুকু এটার মধ্যে অ্যাড হবে। বুঝতে পারছো তোমরা? আজকে পর্যন্ত যতটুকু আমরা পড়বো সেটাই মূলত আমাদের সামনের পরীক্ষা, শ্রেণী পরীক্ষা 1 এর জন্য থাকবে প্রথম পত্রের ক্ষেত্রে। আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা জানি যে অধ্যায় 1ই তোমরা পড়ছো, এখানে কতটুকু পড়বা এটা ম্যাডাম তাসলিমা আক্তার কণা ম্যাডাম তোমাদেরকে বলে দিবেন। তাহলে প্রথম পত্র থেকে 10 নম্বরের 10টা প্রশ্ন থাকবে অবজেক্টিভ, আর দ্বিতীয় পত্র থেকে, হ্যাঁ, দ্বিতীয় পত্র থেকে 10 নম্বরের 10টা প্রশ্ন থাকবে অবজেক্টিভ। এই টোটাল 20টা প্রশ্ন থাকবে 20 নম্বরের জন্য। এভাবেই প্রশ্নটা আসবে। তো এতটুকু কি কোনো সমস্যা আছে তোমাদের বুঝতে? ম্যাডাম আসসালামু আলাইকুম। বুঝতে কোনো সমস্যা আছে? ওয়ালাইকুম আসসালাম। নো মিস। না মিস। আচ্ছা, তাহলে আমরা চলে যাই। কোনো সমস্যা থাকলে আবার একটু ভিডিওটা দেখে নিও তোমরা, কেমন? আচ্ছা ওকে ম্যাম। আচ্ছা, আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন পড়ছিলাম। এখানে কোষ ঝিল্লি পড়ছিলাম, মনে আছে কিনা? গত লেকচার গুলোতে আমরা কোষ ঝিল্লি পড়েছি। এরপরে সাইটোপ্লাজম আরম্ভ করেছিলাম গত লেকচারে। তো আজকে আমরা কোষ ঝিল্লির একটি অংশ বাকি ছিল, সেটা ছিল কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের মধ্যে পার্থক্য কি। এটা খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য, যে এটা লাগবে। কারণ অনেক সময় দেখা যায় এই ধরনের মানে ব্যাকগ্রাউন্ড থেকেও কোশ্চেন আসে, যেদের মধ্যে পার্থক্য নিচের কোনটি নয়, এমনও আসে। তো আমরা কোনো জায়গায় কিন্তু বাদ দিব না, অবজেক্টিভ বলেই যে আমরা ঠিক একটা নির্দিষ্ট জায়গা পড়বো এমন না। অল্প একটু পড়ানো হয়েছে, মাত্র 13টা পৃষ্ঠা। এই 13টা পৃষ্ঠার মধ্যে যাবতীয় যা তথ্য আছে তোমরা আশা করি পড়বে। আচ্ছা, একটু বলে নেই, পরে ভুলে যাব। সেটা হচ্ছে যে আমাদের যে নতুন যে বইটা সংস্করণ, 7ম সংস্করণ, জুন 2019, হাসান স্যারের বইটা প্রথম পত্রের জন্য, সেইখানে তোমরা আমি যা পড়িয়েছি এর মধ্যে আরো কিছু পাবে, হ্যাঁ, সেই অংশটুকুও কিন্তু পড়ে নিবা। হ্যাঁ, তো আমি একটু আরম্ভ করি। কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য, সজীবতার বিষয়টা নিয়ে যে পার্থক্য আছে এদের মধ্যে সেটা হচ্ছে কোষ প্রাচীরের নির্জীব, কোষ প্রাচীর নির্জীব তথা জড়, এটা সজীব না। কিন্তু অপরদিকে কোষ ঝিল্লি হচ্ছে সজীব। আবার কোষ প্রাচীর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, কোষ ঝিল্লির বাইরে এটা থাকে। আর কোষ ঝিল্লি উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই কিন্তু আমরা দেখতে পাই। তোমরা তো এটা জানো, আগের থেকেই জানো এই বিষয়টা, তারপরেও একটু বলছি। আর গঠনগত যে পার্থক্য সেটা হচ্ছে যে কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত এবং জড়, শক্ত এবং ভেদ্য প্রাচীর, এটা একটা। আর কোষ ঝিল্লি হচ্ছে কোষ প্রাচীরের মতো সেলুলোজ দ্বারা না, এটা হচ্ছে প্রোটিন এবং লিপিডের সমন্বয়ে গঠিত, এবং এটা সজীব বা জীবন্ত, স্থিতিস্থাপক এবং অর্ধভেদ্য। কোষ প্রাচীর হচ্ছে ভেদ্য পর্দা আর কোষ প্রাচীর হচ্ছে অর্ধভেদ্য পর্দা। তারপর দেখো কাজের দিকে যদি আমরা তাকাই, কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লির মধ্যে যে পার্থক্য কাজের ভিত্তিতে, সেটা হচ্ছে যে, ওয়ালাইকুম আসসালাম, প্রধান কাজ হলো কোষ প্রাচীরের কোষের আকার আকৃতি নিয়ন্ত্রণ করা এবং কোষকে দৃঢ়তা প্রদান করা। আর কোষ ঝিল্লি যে কাজ, হ্যাঁ, সেটা হলো কোষের বাইরে ও
ভিতরে প্রয়োজনীয় যে বস্তুগুলো চলাচল, কোন বস্তু যদি কোষের মধ্যে প্রবেশ করে বা কোষ থেকে বের হয়, সেই চলাচলটা নিয়ন্ত্রণ করে হচ্ছে কোষঝিল্লি, এবং কোষস্থ প্রোটোপ্লাজমীয় অংশ সংরক্ষণ, অর্থাৎ কোষের ভিতর যে সজীব অংশ সেটাকে সংরক্ষণ করা হচ্ছে এটার একটা কাজ। এছাড়া অলঙ্করণ, অর্থাৎ এর মধ্যে কোনো অলঙ্করণ আছে নাকি একটু দেখি। গৌণ স্তরের বিশেষ বিন্যাসে, অর্থাৎ কোষ প্রাচীরের বাইরে কিন্তু বিভিন্ন স্তর গঠিত হয় পরবর্তীতে। দেখেছো তোমরা পুরাতন কোনো গাছ দেখলে, বয়স্ক কোনো গাছ, আম গাছ, জাম গাছ, তোমরা অনেক সময় দেখে থাকো, তো সেখানে দেখবা যে কোষ প্রাচীরের বাইরে, নর্মালি গাছের বাইরের দিকটা দেখবা রাফ, হ্যাঁ, বিভিন্ন ধরনের অলঙ্করণ হয়, কোষের বাইরে হয়, এবং সম্পূর্ণ উদ্ভিদটা যখন তুমি দেখবা তখন বাইরের দিকটা দেখলেই বুঝবা যে বিভিন্ন কোষের বাইরের অংশটা যেমন এখানেও অলঙ্করণ হয়, রাফ দেখবা। হ্যাঁ, উদ্ভিদ তোমরা মেইন যে স্টেম সেই অংশটা দেখবা যে বড় বড় উদ্ভিদে সাধারণত যখন গৌণ বৃদ্ধি হয়ে যায়, অর্থাৎ পাশে বাড়ে, তখন কিন্তু এদের বাইরের দিকটা রাফ থাকে, স্মুথ থাকে না। আর কোষ ঝিল্লি যেটা কোষ প্রাচীরের ভিতরে থাকে সেটাতে কিন্তু কোনো অলঙ্করণ দেখা যায় না, একইভাবে স্মুথ থাকে। হ্যাঁ, এক্সট্রা যে প্রবৃদ্ধি বা ভিতর দিকে ঢুকে পড়া বা এই বিষয়গুলো, সেটা তোমরা গত ক্লাসে দেখেছো, সেটা অন্য জিনিস, ওই যে পিনোসাইটিক কোষকা বা এই ধরনের যে জিনিসগুলো সেটা আলাদা, কিন্তু এখানে কোনো অলঙ্করণ থাকে না। এটা কি বুঝতে পেরেছো? একটু বলো দেখি, বলো দেখি মেয়েরা, বুঝতে পেরেছো কিনা বলো। জি ম্যাম, বুঝতে পেরেছি। তোমরা যেহেতু প্রথম ফার্স্ট ইয়ারের একদম প্রথম দিকে, এই কারণে তোমাদেরকে কিন্তু খুব ধীরে সুস্থে আমি পড়াচ্ছিলাম। কিন্তু এইভাবে কিন্তু আর করা যাবে না, কেমন? এরপরে কিন্তু আমাদের পড়ার গতিটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, তো আমরা আজকে মূলত যে অংশটা পড়বো সেটা হচ্ছে 1.3 সাইটোপ্লাজম এবং অঙ্গাণু। সাইটোপ্লাজম এবং অঙ্গাণুতে প্রথমেই আসলে আমরা অঙ্গাণু নিয়ে না, সাইটোপ্লাজম পড়বো। তো নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত, অর্থাৎ কোষঝিল্লির ভিতরে নিউক্লিয়াসের বাইরে যে অংশটা থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে প্রোটোপ্লাজমীয় অংশের নাম সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কোনটা আমরা একটু পরেই ছবি দেখবো একটা। আচ্ছা, একটু দেখেই নেই। এই দেখো কোষঝিল্লির ভিতরে, এবং এই যে নিউক্লিয়াসটা বাদ দিয়ে তুমি বাইরে যে অংশটা পাচ্ছ পুরাটাই হচ্ছে তোমার সাইটোপ্লাজম। হ্যাঁ, কোষ ঝিল্লির ভিতরে এই নিউক্লিয়াসটা বাদ দাও, এই বাকি অংশটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? মিস দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে তো মা, দেখা যাচ্ছে তো। আচ্ছা, দেখো এখানে কি জি বলেছে। ম্যাম, এখন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত, আর হচ্ছে নিউক্লিয়াসের বাইরে যে অংশটা, হ্যাঁ, সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসের বাইরে যে ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, থাকে সেই অংশটাই হচ্ছে সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজমের মধ্যে থাকে সাইটোপ্লাজমীয় মাতৃকা। হ্যাঁ, দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা আর একটা হচ্ছে অঙ্গাণু। অঙ্গাণু সম্পর্কে তোমরা প্রথম ক্লাসেই পড়েছো, আর মাতৃকা সম্পর্কে একটু জানো। সেটা হচ্ছে সাইটোপ্লাজমের মাতৃকা হচ্ছে সাইটোপ্লাজমের ভিত্তি পদার্থ, অর্থাৎ এটার উপর থাকে হচ্ছে অন্যান্য পদার্থগুলো। মেইন পদার্থ হচ্ছে মাতৃকা। ভৌত গঠনটা কেমন, এটা কেমন? মাতৃকা হলো একটা অর্ধ তরল, দানাদার, হ্যাঁ, অর্ধ স্বচ্ছ, সমধর্মী, অর্থাৎ পুরাটাই একই টাইপের কলয়েডাল তরল পদার্থ, এবং একে হায়ালোপ্লাজম বলে। তাহলে নাম, এই সাইটোপ্লাজমীয় মাতৃকাকে আমরা হায়ালোপ্লাজমও বলে থাকি, এবং একে সাইটোসোলও বলা হয়ে থাকে। হ্যাঁ, এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে অবজেক্টিভের জন্য মেইনলি। তো এই সাইটোসোল যে শব্দটা, এটি ব্যবহার করেন A.H. লার্ডি। A.H. লার্ডি 1965 সালে এই সাইটোসোল শব্দটি ব্যবহার করেন। সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে পানি থাকে, এবং পানিতে দ্রবীভূত বিভিন্ন ধরনের প্রায় 36টি বিভিন্ন জৈব অজৈব পদার্থ থাকে। এছাড়া এখানে অ্যাসিড থাকে, এনজাইম থাকে। হ্যাঁ, আমরা ছবিটা আবার দেখলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, একটু পরে আমরা আবার ছবিটা দেখবো। তো সাইটোপ্লাজমীয় মাতৃকার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ঘন অংশ, হ্যাঁ, কম দানাদার। ঘন অংশটার মধ্যে দানা কম থাকে এবং এটা বাইরের দিকে থাকে, এই অংশটাকে আমরা বলবো অ্যাক্টোপ্লাজম। হ্যাঁ, আর কেন্দ্রের দিকে অর্থাৎ সাইটোপ্লাজমের ভিতরের দিকে অংশটা হচ্ছে ঘনত্ব কম, হ্যাঁ, সেটাকে বলবো আমরা এন্ডোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের অপেক্ষাকৃত গুরুত্ব
সরি আপেক্ষিক গুরুত্ব হচ্ছে তোমার পানি অপেক্ষা বেশি। পানির আপেক্ষিক গুরুত্ব যত, সাইটোপ্লাজমের যে তোমার আপেক্ষিক গুরুত্ব সেটা হচ্ছে পানি থেকে বেশি। আমরা একটু দেখি, হ্যাঁ, চিত্রটা দেখলে আমাদের জন্য সহজ হয়। এই যে সাইটোপ্লাজম, এর মাতৃকা অংশ হচ্ছে এই যেটা, যেই লিকুইডটা অর্ধতরলের উপর এই অঙ্গাণুগুলো আছে মেয়েরা দেখো, সেই এই অর্ধতরলে যেই জায়গাটা আমরা কিছু আঁকি নাই, কেমন, যেটার উপরে আমরা অঙ্গাণুগুলোকে এঁকেছি বা দেখতে পাচ্ছি, সেই অংশটা হচ্ছে সাইটোপ্লাজম, মাতৃকা, সাইটোপ্লাজমীয় মাতৃকা। এই মাতৃকাটার মধ্যে সাইটোপ্লাজমীয় যে মাতৃকা, এর মধ্যেই কিন্তু অঙ্গাণুগুলো থাকে এবং এর যে ক্যারেক্টার গুলো, বৈশিষ্ট্যাবলী, এটা তোমরা দেখলে যে মাতৃকা অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী, হ্যাঁ, এটাকে সাইটোসেল বা হাইলোপ্লাজমও বলে। কে বলেছে এটা জানলাম। এছাড়া এটা দুইটা অংশ, একটা বাইরের দিকে ঘন, ঘন অপেক্ষাকৃত ঘন, কম দানাদার, এটা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু তোমরা বুঝে নাও যে এই যে মানে তোমার প্লাজমা মেমব্রেন বা ঝিল্লির ঠিক নিচে যে অংশটা, সেটা বেশি ঘন কিন্তু দানাদার না, হ্যাঁ, এবং ভিতরের অংশটা হচ্ছে কম ঘন কিন্তু দানাদার, এবং এইটার পুরাটার মধ্যে অবস্থিত হচ্ছে অঙ্গাণুগুলো। তাহলে এই অঙ্গাণু এবং এই মাতৃকা, এই দুইটা কিন্তু টোটাল জিনিস, হ্যাঁ। তারা ঠিক হিসাবে আছে, এটারও কিন্তু পার্সেন্টেজ আছে। হ্যাঁ, সাইটোপ্লাজমের মধ্যে তাহলে কি থাকছে? আচ্ছা, যাই হোক, প্রোটোপ্লাজমীয় অংশের নাম হচ্ছে সাইটোপ্লাজম। আচ্ছা, সাইটোপ্লাজমের মধ্যে মাতৃকা থাকে, আর বললাম যে এখানে বিভিন্ন অঙ্গাণু থাকে, সেই অঙ্গাণুগুলোকে আমরা এখন দেখব। অঙ্গাণু হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকার মধ্যে কি কি অঙ্গাণু আমরা দেখলাম? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলগি বডি, লাইসোজোম, সেন্ট্রোজোম, মাইক্রোটিউবুলস, এগুলো ক্ষুদ্রাঙ্গ থাকে, এবং বিভিন্ন নির্জীব জড়বস্তু কিন্তু এর মধ্যে থাকে, যেটা কিন্তু আমরা প্রথমেই পড়েছি, ছবিতেও তোমরা দেখলা। তো সাইটোপ্লাজমের কাজটা কি? সাইটোপ্লাজম কি কাজ করে? বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ ধারণ করে, অর্থাৎ অঙ্গগুলোকে, ক্ষুদ্রাঙ্গগুলোকে ধারণ করছে, যেমন হলো লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলোকে ধারণ করা। এছাড়া কিছু জৈবিক কাজ করা, এখানে অনেক জৈবিক কাজ হয়। এছাড়া কোষের অম্লত্ব, খারত্ব বা পিএইচ এর যে নিয়ন্ত্রণ, সেটা করে। রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থকে নিষ্কাশনে সহায়তা করে, অর্থাৎ কোষের মধ্যে তো রেচন পদার্থ থাকে, বজ্র, সেই বজ্রগুলোকে বের করে দিতে সহায়তা করে। এছাড়া উত্তেজনায় যে সাড়া দিই আমরা, এই বিভিন্ন উত্তেজনা আছে কোষের মধ্যে আছে, সেটাতে সাড়া দেওয়াও হচ্ছে তোমার সেই সাইটোপ্লাজমের কাজ। এছাড়া পানি পরিশোষণে সাহায্য করা, অর্থাৎ কোষের মধ্যে কোনো পানির প্রয়োজন হলে সেটা শোষণ করতেও সহায়তা করে। আর আবর্তনেও, যে তোমরা পড়েছিলে সাইক্লোসিস, সেই সাইক্লোসিসের মাধ্যমে অন্যান্য যে অঙ্গাণুগুলো এর মধ্যে থাকে, সাইটোপ্লাজমের সাইক্লোসিস হয়, ফলে অঙ্গাণুগুলো কিন্তু নাড়াচাড়া করতে পারে, হ্যাঁ। তো সাইটোপ্লাজমের ভেতর কোষ গহ্বরের চারিদিকে অত্যন্ত পাতলা একটা পর্দা থাকে, এই পর্দাটাকে সাইটোপ্লাজমীয় পর্দা, এটাকে বলে টোনোপ্লাস্ট। আমরা একটু আবার ছবিটা দেখি। এই দেখো গহ্বর না, কোষ গহ্বরের পাশে দেখো সাইটোপ্লাজমে একটি ঝিল্লি থাকে, এই ঝিল্লিটার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। তাহলে আমরা বুঝতে পারলাম সাইটোপ্লাজমীয় মাতৃকা হচ্ছে এগুলো। সাইটোপ্লাজম কোনটা? এই নিউক্লিয়াস ছাড়া বাকি অঙ্গাণুগুলো নিয়ে, এবং এই লিকুইডটা, হ্যাঁ, অর্ধতরল, হ্যাঁ, দানাদার, এবং দুইটা ভাগে বিভক্ত বিভিন্ন এই পদার্থ, পুরা টোটাল জিনিসটাই হচ্ছে তোমার সাইটোপ্লাজম। আবার বলি, সেটা হচ্ছে যে এই অঙ্গাণুগুলো এবং তোমার হচ্ছে এই যে অর্ধতরল যে পদার্থ, যেটার উপরে অঙ্গাণুগুলো আছে, এই টোটালটাকে আমরা বলবো কি? বলো। মিস, আমি আসলে টোনোপ্লাস্টটা ভালোভাবে শুনতে পারি না, একবার বলবেন? কি, কোনটা বাবা, বলো আবার। আবার বলো, কি চাচ্ছ জানতে? কি বুঝতে পারিনি? যে টোনোপ্লাস্ট আছে না, ওটা বুঝতে পারি না আমি। কি প্লাস? মিস, টোনোপ্লাস্ট ছিল। ওই ও যে আচ্ছা, টোনোপ্লাস্ট, যে আচ্ছা, পাতলা আবরণটা, বুঝতে পারছি। এই দেখো, এই যে এটা তো গহ্বর, তোমরা জানো না, কোষ গহ্বর, কোষ গহ্বরের বাইরে যে পাতলা যে আবরণীটা আছে না, এটা হচ্ছে টোনোপ্লাস্ট, ঠিক আছে? এই যে পাতলা আবরণী, এই যে দেখতে পাচ্ছ না, দাগ দেওয়া কালো, বুঝতে পারছো? জি হ্যাঁ, মিস, অথবা হ্যাঁ, এটা হচ্ছে টোনোপ্লাস্ট। কোষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোষ গহ্বরের বাইরে যে পাতলা পর্দা, সেটা হচ্ছে টোনোপ্লাস্ট। আমি বলছিলাম যে নিউক্লিয়াস ছাড়া এই বাকি যা অংশটা তোমরা দেখতে পাচ্ছ, পুরাটাই হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে থাকে মাতৃকা, অর্থাৎ এই যে তোমার যেটার মধ্যে কোনো কিছু দেখানো হয় নাই, লিকুইডের মতো সেমি সলিড যেটা আসলে, সেটা, আর অঙ্গাণু,
শুধুমাত্র থাকবে না হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে তোমার পুরাটাই হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের দুইটা অংশ জানলা তোমরা, এবং সাইটোপ্লাজমের কাজ সম্পর্কেও আমি এখনই তোমাদের সামনে উপস্থাপন করলাম সাইটোপ্লাজমের কাজগুলো। এরপরে সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান এবং প্রকৃতি একটু জানি, কেমিক্যাল নেচার অফ সাইটোপ্লাজম। হ্যাঁ, আচ্ছা, তো সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদানকে জৈব এবং অজৈব দুইটা অংশে আমরা ভাগ করতে পারি, এবং এখানে অজৈব উপাদানের মধ্যে প্রধান যে অংশটা সেটা হচ্ছে পানি, এবং পানিতে দ্রবীভূত বিভিন্ন গ্যাস। এছাড়া এর মধ্যে বিভিন্ন খনিজ বস্তু থাকে, আয়ন থাকে। হ্যাঁ, এই হচ্ছে তোমার অজৈব উপাদান। আর জৈব উপাদানের মধ্যে এখানে আছে কার্বোহাইড্রেট, জৈব অ্যাসিড, লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, হরমোন, ভিটামিন, বিভিন্ন রঞ্জক, এগুলো পদার্থ। তাহলে আমরা জানতে পারলাম রাসায়নিক উপাদান যদি আমরা হিসাব করি তাহলে সাইটোপ্লাজমের মধ্যে দুই ধরনের রাসায়নিক উপাদান আছে, জৈব এবং অজৈব। জৈব এবং অজৈব সম্পর্কে আমরা জানলাম কি কি উপাদান জৈব এবং কি কি উপাদান অজৈব উপাদান হিসেবে এখানে আছে। তো সাইটোপ্লাজমে পানির পরিমাণ কিন্তু অনেক বেশি। কোষভেদে এখানে পানির পরিমাণ আমি দেখো এখানে নিচে দাগ দিয়ে দিয়েছি, 65 থেকে 96% হলো সাইটোপ্লাজমে পানির পরিমাণ। এটা অনেক সময় অবজেক্টিভ কোশ্চেন হিসেবে আসে। তো সাইটোপ্লাজমের প্রকৃতি হচ্ছে অর্ধতরল। হ্যাঁ, আচ্ছা, এখন কেউ আসলো 346। আচ্ছা, অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী এবং কলয়েডাল। সাইটোপ্লাজমের প্রকৃতি সম্পর্কে আগেও আমরা বলেছি। তাহলে তোমরা এতটুকু অংশ তোমাদের কোনো সমস্যা আছে কিনা একটু বলো। আছে কোনো সমস্যা? নো ম্যাম। নো ম্যাম। আচ্ছা, তাহলে আমি আরেকটু পরবর্তী অংশে চলে যাই, সেটা হচ্ছে সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা, মেটাবলিক রোল অফ সাইটোপ্লাজম, অর্থাৎ মেটাবলিজম বা বিপাকে এর কোনো ভূমিকা আছে কিনা। সাইটোপ্লাজম কিন্তু মানে বিপাকের ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো জীবদেহে প্রতিনিয়ত বিভিন্ন বিপাকীয় ক্রিয়া চলতে থাকে, তোমরা জানো এর অধিকাংশ হচ্ছে সাইটোপ্লাজম নির্ভর। অর্থাৎ এই ধরনের কাজগুলো যে কোষের মধ্যে হয়, হ্যাঁ, এই কাজগুলোর মেইন যে কাজটা হয় মোটামুটি সাইটোপ্লাজম এটার সাথে সম্পৃক্ত। আর বিপাকীয় ক্রিয়াগুলোর কতগুলো আছে সাইটোপ্লাজমেই সংঘটিত হয়, আবার কতগুলো আছে সাইটোপ্লাজমের অঙ্গাণুতে হয়। তাহলে চিন্তা করো, যেগুলো সাইটোপ্লাজমে হয় সেখানে তো সাইটোপ্লাজম সরাসরি অন্তর্ভুক্ত, আর যেগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোতে হয় যেমন মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, তারপরে প্লাস্টিড, এগুলোতে যে কাজগুলো হয় সেগুলো তো সাইটোপ্লাজমের সাথেই সম্পৃক্ত, যেহেতু সাইটোপ্লাজমের ভিতরের অংশই হচ্ছে অঙ্গাণু, তাই না? তাহলে এই বিপাকীয় কাজগুলো প্রধানত নির্ভরশীল সাইটোপ্লাজমের উপর। এখন জীবের জন্য সবচেয়ে বড় শারীরবৃত্তীয় কাজ কি? শ্বসন। শ্বসন না থাকা মানে হচ্ছে আমরা মানে বেঁচে নেই, তাই না? আমরা যখন শ্বসন বন্ধ হবে তখনই তো আমরা মরে যাব, তাই না? তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল যে প্রসেসটা আছে সেটা হলো শ্বসন। এই যে শ্বসন, সেই শ্বসনের তোমরা জানো শ্বসন সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়। গ্লাইকোলাইসিস তোমরা ক্লাস 9-10 এ পড়েছো। গ্লাইকোলাইসিস অংশটা হয় হচ্ছে সাইটোপ্লাজমে। হ্যাঁ, তাহলে তোমরা বুঝতে পারতেছো যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে শারীরবৃত্তীয় কাজ শ্বসন, সেটার প্রধান অংশটা হয় হচ্ছে, প্রথম অংশটা হয় গ্লাইকোলাইসিস, সেটা হয় কোথায়? সাইটোপ্লাজমে। তাহলে এছাড়া সাইটোপ্লাজম হলো বিভিন্ন এনজাইমের আধার, অর্থাৎ এর মধ্যে অনেক ধরনের এনজাইম আছে, আর সকল জৈবিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এটা। বিভিন্ন ধরনের এনজাইম গুলো যেহেতু এই ক্রিয়া বিক্রিয়া গুলোকে নিয়ন্ত্রণ করে, আর এনজাইম যেহেতু থাকে সাইটোপ্লাজমে, তাহলে সাইটোপ্লাজম কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, তাহলে পরোক্ষভাবেও জীবের সকল বিপাকীয় কাজের নিয়ন্ত্রক হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা আছে কি নেই সেটা তো তোমরা আমার মনে হয় বুঝতে পারছো। বুঝতে পেরেছো কিনা বলো? পেরেছো? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এরপরে আসছে প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের পার্থক্য। তোমাদের বইয়ে আছে এভাবে করে, সেটাই একেবারে হুবহু আমি উপস্থাপন করছি তোমাদের সামনে। একটু খালি বুঝে নাও, তোমরা বুঝতে পারবা, একাও বুঝতে পারবা। তারপরে একটু বলি যে প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, কোষের সমুদায় মানে পুরো, আবার অনেকে আসছে বুঝতে পারলাম না এখন, 26-27 মিনিট হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কোষের সমুদায় সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। কোষের মধ্যে যতটুকু সজীব অংশ আছে পুরোটাই হচ্ছে তোমার প্রোটোপ্লাজম। হ্যাঁ, কিন্তু তোমার নিউক্লিয়াস ছাড়া যে সজীব অংশ সেটা হচ্ছে সাইটোপ্লাজম।
বুঝতে পারছো? প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজমের অংশে কোনো নিউক্লিয়াস নাই, অর্থাৎ নিউক্লিয়াসকে বাদ দিলে প্রোটোপ্লাজমের যে অংশ সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম মধ্যে হলো কোষঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস থাকে, যেটা আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম বা বললাম। আর সাইটোপ্লাজমের দুটো অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং মাতৃকা। দেখো খেয়াল করে, কোষঝিল্লি আছে, হ্যাঁ, সাইটোপ্লাজম আছে এবং নিউক্লিয়াস আছে। আর এখানে দেখো সাইটোপ্লাজমের দুইটা অংশ, এই সাইটোপ্লাজমের দুইটা অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, একটা হচ্ছে মাতৃকা, যা কিছুক্ষণ আগে আমরা দেখলাম। এর মধ্যে কিন্তু কোনো নিউক্লিয়াস নাই। আচ্ছা, প্রোটোপ্লাজম নিউক্লিয়াস যুক্ত, আর এই জন্য বংশগতির ধারক ও বাহক হিসেবে এটা কাজ করতে পারে। আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে এবং ক্রোমোজোমই হচ্ছে বংশগতির ধারক ও বাহক। তাহলে প্রোটোপ্লাজম বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করতে পারবে, কিন্তু সাইটোপ্লাজমে যেহেতু নিউক্লিয়াস নাই, তাহলে এখানে তা বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করবে না। জীবনের আধার হিসেবে কাজ করে, অর্থাৎ জীবনের যে বেস, মেইন ভিত্তি, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। কিন্তু কতিপয় অঙ্গাণুর আধার হিসেবে এটা কাজ করে, অর্থাৎ কিছু অঙ্গাণু সাইটোপ্লাজমের মধ্যে থাকে, তাই সাইটোপ্লাজমকে আমরা বলতে পারি অঙ্গাণুর আধার। অর্থাৎ এর মধ্যে তোমার নিউক্লিয়াস, এর মধ্যে মনে করো যে মাইটোকন্ড্রিয়া আছে বা অন্যান্য অঙ্গাণু আছে, সুতরাং ওর আধার বা ওর পাত্র হিসেবে কাজ করে। কিন্তু আমাদের পুরা জীবনের আধার হিসেবে কাজ করবে হচ্ছে প্রোটোপ্লাজম, যেহেতু এর মধ্যে নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস ছাড়া কিন্তু আমরা সম্পূর্ণভাবে জীবনকে কল্পনা করতে পারি না। তাহলে তোমাদের এখানে কোনো সমস্যা আছে কিনা বলো। নো ম্যাম। নো ম্যাম। আচ্ছা, তোমরা কি আসলেও বুঝতে পারো নাকি বোঝো না? আর আমাদের ক্লাসটার পরে যতটুকু অংশ পড়ানো হয় অতটুকু অংশ কি তোমরা বাসায় দেখো? জি ম্যাম। জি মিস। তবে তোমাদের একটা জিনিস খুব ভালো লাগে, আমাদের যে নিজস্ব একটা গ্রুপ আছে আলাদা, শুধুমাত্র হোমওয়ার্কের জন্যই বা অন্য কোনো তথ্য থাকলে দেওয়ার জন্য। তো আমরা সাধারণত হোমওয়ার্কই দেখি ওখানে, হোমওয়ার্ক গুলো তোমরা পাঠাও সেখানে। তো তোমাদের হোমওয়ার্ক গুলো পাই আমার খুবই ভালো লাগে, হয়তো একটু দেরি হয়ে যায়, হ্যাঁ, কিন্তু তোমরা যে করছো দেখছো এটা কিন্তু বোঝা যায়। আর সবাই তো পাঠাচ্ছ না, এই জন্য একটু সমস্যা, যে সবাই কিন্তু হোমওয়ার্কও দাও না তোমরা। তো যারা দাও না তারা একটু আস্তে আস্তে দেওয়া আরম্ভ করো। আর সামনে পরীক্ষা, এখনো তো প্রেশার দেবো না, কিন্তু তোমরা পরবর্তীতে এটা কিন্তু করবা, কেমন? করলে দেখবা একটু বইটা নাড়াচাড়া করা হয়, তাহলে কিন্তু দেখবা যে পড়ার মধ্যে থাকলে তোমাদের যতটুকু বোঝালাম অতটুকু তোমার মনে থাকবে। আর যদি একেবারেই না ধরো ক্লাসের পরে, তাহলে কিন্তু আর মনে রাখা সম্ভব হয় না। আচ্ছা, তো আমরা এই উদ্ভিদ কোষটা দেখলে অবশ্যই বুঝতে পারছি যে কোনটা সাইটোপ্লাজম, কোনটা তোমার হচ্ছে প্রোটোপ্লাজম, কোন জায়গাটা কি। আমি আশা করব তোমরা একটু দেখে আবার নিজের থেকে যাচাই করে নিবা যে তোমরা বুঝতে পেরেছো কিনা বিষয়টা। আমরা একটু বাড়ির কাজের দিকে চলে যাই, সময় কম দেখে এভাবে পড়াতে হয় আসলে। তো বাড়ির কাজে প্রথমে দেখো 1 নম্বরে আছে বিভিন্ন ধরনের সংজ্ঞা, জ্ঞানমূলক প্রশ্ন, মাইক্রোভিলাই। গত লেকচারে দেওয়া হয়নি, এই কারণে দিচ্ছি, গত লেকচার সহ। মাইক্রোভিলাই, ডেজমোজোম, ফ্যাগোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল, এগুলো কি? আচ্ছা, তোমরা সময় না পেলে এগুলো করো, মানে শেয়ার করার দরকার নেই, বাট তোমরা বাসায় পড়ে নিও। সাইটোপ্লাজম কি? আজকের প্রশ্ন, আজকের অংশ থেকে প্রশ্ন, সাইটোপ্লাজম কি? 3 নাম্বার আছে সাইটোপ্লাজমের কাজ লিখো। আমরা কাজগুলো পয়েন্ট আকারেই দেখালাম, বইয়েই আছে আমাদের, হাসান স্যারের বইয়ে। 4 নাম্বার আছে কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য লিখো। এটাও আমরা একদম বইটাই উপস্থাপন করেছি, ওভাবে পড়লেই হবে। 5 নাম্বার আছে প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য লিখো। এটাও আমরা একেবারে শেষে কিছুক্ষণ আগে দেখলাম। এখানে কোনো সমস্যা আছে মেয়েরা? নো ম্যাম। আচ্ছা, আশা করি তোমরা আজকে, আমি তো একেবারে ছোট ছোট করে একদম অল্প অল্প করে তোমাদের পড়াচ্ছি, যেন তোমরা ভয় না পাও। এ কারণে কিন্তু মানে আগানো হয়নি অতটুকু, অনেকখানি যে আগায় যাওয়ার কথা সেটা যায়নি। আমি চাচ্ছিও না প্রথমে এত প্রেসার দিতে তোমাদেরকে, আস্তে আস্তে আগাই। এই পরীক্ষাটার পরে কিন্তু আমরা একটু দ্রুত আগাবো, কেমন? যদি তোমাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে এটা থেকে আমি বেরিয়ে যাই এবং অন্য কোশ্চেন, মানে পরীক্ষা সম্পর্কিত কিছু কথাবার্তা আমি একটু বলতে চাই তোমাদেরকে। জি ম্যাম। আচ্ছা, তো আচ্ছা তোমরা আরেকটা কাজ করো তো, আমাদের যে চ্যাট বক্স আছে না, ওখানে নাম, রোল নাম্বার গুলোই দিতে থাকো তোমরা, তাহলে আমি চ্যাট বক্স থেকেই দেখে নেব তোমাদের। আর উপস্থিতি আমি আলাদাভাবে তোমাদের নাম ডাকলাম না আজকে, পারবা না? শুনতে পাচ্ছো আমাকে? জি ম্যাম।
জি ম্যাম। জি ম্যাম জি ম্যাম। হ্যাঁ, দিতে থাকো তোমরা, আর আমার কথা শোনো। তোমরা 56 জন আছো আজকে। হ্যাঁ, আরো জয়েন করবা। আমাদের হাতে 10 মিনিটের মতো আছে, আরো জয়েন করবা। তোমরা সবাই তো আসো না ক্লাসে, বুঝতে পারছি না কেন। চেষ্টা করবা হ্যাঁ ক্লাসে জয়েন করার জন্য। তোমরা যদি ক্লাসের সাথে সম্পৃক্ত না থাকো তাহলে পড়াশোনাটা পরবর্তীতে অনেক তোমাদের বার্ডেন মনে হবে, কেমন? আর ইন্টারমিডিয়েটের বা এই যে আমরা যে এইচএসসির যে কোর্স, সেটা কিন্তু আমাদের এসএসসি কোর্স থেকে অনেক বেশি বেশি, হ্যাঁ বড়। তো সেটা আমাদেরকে নিতে হবে, এবং নেওয়ার জন্য আমাদেরকে কিন্তু রেগুলারলি কাজগুলো করতে হবে, কেমন? ক্লাস করবা না, সরাসরি না পারলে তোমরা আপলোড করা ক্লাসগুলো একটু দেখবা। হ্যাঁ, হোমওয়ার্ক প্রতিদিন না পারলেও চেষ্টা করবা, বইয়ে দেখে নিবা, লিখতে না পারলেও দেখতে হবে, পড়তে হবে। আচ্ছা, পরীক্ষা সম্পৃক্ত কিছু কথা ছিল, সেটা হচ্ছে আবারও বলি, আমাদের হাসান স্যারের বইটা যে পরিমার্জিত 7ম সংস্করণ, হ্যাঁ জুন 2019, এই বইটাই সম্ভবত অনেকের কাছে আছে, এবং এই বইটাতে অনেক বেশি তথ্য আছে। তোমরা সেই তথ্যগুলো সেখান থেকেই পড়বা পরীক্ষার জন্য, কেমন? পরীক্ষার জন্য সেই অংশটা পড়বা। আচ্ছা, এখানে কিন্তু দাগাদাগি করলে আমি দেখতে পাবো, কেমন? আমি দেখবো কিন্তু কে দাগাদাগি করছে, দেখবো নাকি? এই কাজটা করো না বাবা। আচ্ছা, তো এই কাজটা করো না, এখন আর পারবা না করতে, যাই হোক। আচ্ছা, তো তোমরা পড়বাই হচ্ছে নতুন বই থেকে, নতুন বই থেকেই দেখবা, অবজেক্টিভ অনেক বেশি পাবা। আর অবজেক্টিভ যতটুকু আমি আজকে পর্যন্ত পড়ালাম সেটাই পড়ো আগে, তারপরে যদি আমরা সামনে ক্লাস পাই পরীক্ষার আগে, তাহলে অবশ্যই আর একটু আগাবো, এবং সেই অংশটুকুও পরীক্ষার মধ্যে থাকবে। আচ্ছা, এখন অবজেক্টিভের ব্যাপারে তোমাদেরকে আলাদা করে বা নতুন করে কিছু বলার আমার মনে হয় না প্রয়োজন আছে। তোমরা জানো যে আমরা বই ফলো করি, ঠিক আছে, কিন্তু আমরা মানে আমাদের যে পাঠ্যপুস্তক, মানে আমাদের হাসান স্যারের বইটা যে আমরা ফলো করি, এই বইটাই তোমরা লাইন বাই লাইন দেখবা। তাহলে দুইটা সুবিধা হবে, একটা হচ্ছে অবজেক্টিভ মিস করবা না, আরেকটা হচ্ছে যে পুরা বিষয়টা সম্পর্কে যতটুকু পড়ানো হয়েছে এর অন্তর্ভুক্ত পুরাটা বিষয় তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। এই জন্য অবজেক্টিভের জন্য যদি তুমি লাইন বাই লাইন পড়ো, প্রতিটা অংশ পড়ো, তাহলে তোমার জন্য সুবিধা একটা যে অবজেক্টিভও পড়া হয়ে গেল, এবং এই অংশের যে অন্যান্য প্রশ্নগুলো, সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু তোমার প্রিপারেশন হয়ে যাবে। তোমার আলাদাভাবে কিন্তু প্রিপারেশন নেওয়ার প্রয়োজন থাকবে না। তাহলে কিছু বলার থাকলে বলতে পারো। আর আমি ক্লাসের প্রথমেই বলে দিয়েছি যে কতটুকু অংশ পড়বা আমার জন্য, আর ম্যাডাম তাসলিমা আক্তার কণা ম্যাডাম জুলজি অংশ পড়ান, দ্বিতীয় পত্র, তো সেই অংশটাতেই কতটুকু পড়বা বলে দিবে। হ্যাঁ, তো জুলজি অংশ থেকে থাকবে 10 মার্কের কোশ্চেন, 10টা অবজেক্টিভ কোশ্চেন, আর বোটানি পার্ট থেকে থাকবে 10টা অবজেক্টিভ কোশ্চেন। তো এই 10 10 20, এই 20 মার্কের উপর পরীক্ষা হবে তোমাদের অবজেক্টিভেই, সম্ভবত অবজেক্টিভেই হওয়ার কথা, অবজেক্টিভই হবে। তো গুগল ফর্মে তোমরা পরীক্ষা দিবা, এর আগেও তোমরা দিয়েছো সম্ভবত, মানে ছোট ছোট পরীক্ষা দিয়েছো না? জি মিস। হ্যাঁ, তাহলে তোমরা এটার সাথে মানে পরিচিত, তোমাদের সমস্যা হবে না। হ্যাঁ, তো তোমাদের কিছু বলার থাকলে বলো। মিস আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। মিস আমাদের পরীক্ষা তো ততটুকুই হবে যতটুকু আমাদের ক্লাস ওয়াইজ যেগুলো পড়ানো হয়েছে ততটুকুর মধ্যে না? হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম। ঈশা না তুমি? 351। জি মিস। এসা। আচ্ছা, হ্যাঁ ঈশা। ঈশা, আমি আজকে যতটুকু পড়াবার, আজকে পর্যন্ত যতটুকু পড়ালাম, তার মানে হচ্ছে যে প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের পার্থক্য, পেজ নাম্বার 13, যদি তোমরা আমার সংস্করণটাই তোমাদের থাকে, হ্যাঁ 7ম সংস্করণ, জুন 2019, এই পর্যন্তই আমরা রাখবো। আর যদি পরীক্ষার আগে কোনো ক্লাসের সুযোগ থাকে, তাহলে আমরা রাইবোজোম মানে আমাদের পরবর্তী অঙ্গাণুগুলো, যে 11টা অঙ্গাণু আছে তার মধ্যে 2-1টা পড়েও ফেলতে পারি, তখন ওই 2টা অংশ অ্যাড হবে এর সাথে। যেহেতু আমরা বোটানি পার্টে খুব কম পড়েছি, কিন্তু যেহেতু আমাদের পড়ার কথা 2টা চ্যাপ্টার, মানে আমাদের সময় আছে পড়ার, বাট 2টা চ্যাপ্টার পড়ানো তো সম্ভবই না। প্রথম চ্যাপ্টারটাই অনেক বড়, আর প্রথমেই যদি তোমাদেরকে অনেক প্রেসার দিই তাহলে তোমরা আসলে ভয় পেয়ে যাবা আর বুঝবা না। তো বেসিক যে জিনিসগুলো একটু সময় নিয়ে পড়াইছি, তো সেই কারণে তোমরা অতটুকুই পড়বা। আজকে 7 নম্বর লেকচার পর্যন্ত যতটুকু পড়ালাম অতটুকুই দেখবা। আর যদি আমাদের
পরীক্ষার আগে কোনো সুযোগ থাকে ক্লাসে, তাহলে 2-1টা টপিক হয়তো পড়ানো হবে এবং সেটা অ্যাড হবে। অবজেক্টিভের জন্য তোমাদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা না অ্যাড হলেও। আর তাসলিমা আক্তার কণা ম্যাডাম অর্থাৎ জুলজি পার্টের যতটুকু পড়ানো হবে উনিও অতটুকুই তোমাদেরকে বলবেন পরীক্ষার জন্য। উনি নিজেই বলে দিবেন, আমার আর বলার প্রয়োজন নাই। তাহলে ওনার পার্ট আর আমার পার্ট মিলায়ে তোমাদের পরীক্ষাটা হবে এবং কোশ্চেন হবে ওইভাবেই 10টা বোটানি থেকে 10টা জুলজি থেকে। আর কোনো কোশ্চেন থাকলে করো, কিছু জানার থাকলে করো, কোনো সমস্যা নেই। কিছু বলবা? বলো। আসরিন নিশা 317, সূচনা ইসলাম মিম 316। তোমরা সবাই একটু সব হ্যাঁ ভালো কথা শুনছো। তোমরা একটু ভিডিওতে আসো তো, অন করো তো ভিডিও। আমাদের হাতে সময় একদম কম, তোমরা অন করো তো ভিডিও। ভিডিও অন করে ক্লাস করার কথা তো তোমাদের। অন করো। তোমাদেরকে একটু দেখি সবাইকে, দুইটা রোল বলেছি সেটা অন্য কারণে। সবার জন্য ভিডিও অন করা প্রয়োজন, সবার জন্যই তো এই নির্দেশনা ছিল। সবাই অন করো, আমি একটু দেখি তোমাদেরকে, তাহলে মনে হয় কি যে হ্যাঁ আসলেও ক্লাস নিচ্ছি। অন করো দেখি ভিডিও। তোমরা শাই ফিল করো কেন? সবাই অন করো ভিডিও। আর নতুন যারা আসছো, মানে ফার্স্ট ইয়ার তো নতুনই আমাদের জন্য, আমাদের স্কুলের স্টুডেন্ট না হলে, মানে স্কুল থেকে কলেজে ভর্তি হয়েছে এমন না হলে তো ওদেরকে আমি চিনি না। আমার ছবি দেখে তো তবুও তোমরা আমাকে চিনছো, তাই না? তোমাদেরকে তো আমি চিনি না, একটু চেহারা দেখি। আমাদের স্কুলেরই 3জনকে দেখা যাচ্ছে, তাই না? মুবাশিরাও আছে না? মুস্কান 390 রোল। আচ্ছা হ্যাঁ, অন করো ভিডিও, অন করো, আমাদের সময় নাই তো, একটু দেখি তোমাদেরকে। আচ্ছা রোকসানা আনাই, আমাদের মেয়ে তুমি না? আমাদের স্কুলে ছিলা রোকসানা 315। হ্যাঁ, হিজাব ছাড়া তো চিনতে পারছিলাম না। ঠিক আছে, তাহলে তোমরা কি পরীক্ষার ব্যাপারটা বুঝছো? মুনিরা, সানজিদা আক্তার, তোমরা অন করো ভিডিও। মিম, সবাই অন করো ভিডিও, অন করো ভিডিও, অন করো ভিডিও, অন করো। আমাদের হাতে বেশি সময় নেই, সবাই অন করো। রেজিয়া সুলতানা, মুনিরা, সানজিদা, তো অন করো দেখি বাবা ভিডিও। তো সবাইকে দেখবো আমি। আচ্ছা তাহলে শোনো, পরীক্ষার জন্য যা যা বললাম মনে রাখবা, খুব কঠিন কিছু না। হ্যাঁ, প্রিপারেশন নিতে থাকো, সময় আছে হাতে। তোমাদের হাতে কি মানে তোমরা কি পেয়েছো আমাদের প্ল্যানটা, মানে তোমাদের রুটিনটা পেয়েছো কিনা? রুটিনটা পেয়েছো তোমরা হাতে? জি মিস। জি ম্যাম আমরা রামজা কেমন আছো? রামজা, জি মিস। রামজা, রামজাকে দেখলাম আমি। রামজা কেমন আছো? রামজা ফরহাদ 301। রামজা মিস আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? হ্যাঁ আছি, ভালো আছি। আচ্ছা এখন কথা হচ্ছে, তোমরা যদি কোনো কোশ্চেন করতে চাও পরীক্ষা সম্পর্কিত করতে পারো। হ্যাঁ, আর 1 মিনিট আমাদের হাতে আছে। কোনো কোশ্চেন আছে? আমি বারবার বলছি শোনো, আমরা কিন্তু গাইড আমাদের দরকার নাই। এই অংশটুকু থেকে তোমরা গাইডে কতটুকু প্রশ্ন পাবা? তোমরা লাইন বাই লাইন পড়বা। মাত্র 13টা পৃষ্ঠা বা 14টা পৃষ্ঠা আমরা পড়ানো হয়েছে। তোমরা এইটা একেবারে লাইন বাই লাইন পড়বা খুব সুন্দরভাবে, তাহলে তোমাদের জন্য কিন্তু সুবিধা হবে। হ্যাঁ, পরীক্ষা ভালো দিতে পারবা। আর গাইড দেখলে তুমি এই অংশ থেকে খুঁজতে খুঁজতেই তোমার অনেক সময় চলে যাবে। চ্যাপ্টার পুরা পড়ানো হলে কিন্তু গাইড তোমাকে একটু সহযোগিতা করতে পারে, কিন্তু আমি বলবো যে কোনো সময়ের জন্য বইটাই মেইনলি দেখবা। ঠিক আছে, বইটাই মেইনলি দেখবা। তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। এখন সিজন চেঞ্জের সময়। হ্যাঁ আরেকটু বলি, হ্যাঁ শোনো। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। তার আগে আরেকটু শোনো, এখন সিজন চেঞ্জের সময় খুব সাবধানে সবাই থাকবা। ঠিক আছে, সবাই সাবধানে থাকবা। সবার জন্য সবাই দোয়া করবা। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।